আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হোমিওপ্যাথিক জগতে খুব পরিচিত একটা নাম। অ্যাকোনাইটাম ন্যাপেলাস। হ্যাঁ, বা সংক্ষেপে অ্যাকোনাইট। আমাদের আজকের আলোচনার উৎস হল ডক্টর জহুরুল ইসলামের লেখা নেমোনিক মেটেরিয়া মেডিকা বইয়ের কিছু অংশ। হুম। এখন দেখুন, অ্যাকোনাইট নামটা শুনলেই হয়তো অনেকের জ্বর বা সর্দি কাশির কথা মনে হতে পারে, কিন্তু এর পেছনে যে একটা বেশ নাটকীয় আর তীব্র চরিত্র লুকিয়ে আছে সেটা শায়দ অনেকেই জানেন না। ঠিক। ধরুন, হঠাৎ করে আসা উত্তর দিকের কনকনে শুকনো হাওয়া আর তার সাথে তীব্র ভয়, এই দুটো জিনিস কিভাবে একটা ঔষধের পরিচয় হতে পারে, চলুন আজ এই রহস্যটাই একটু ভেদ করা যাক। বিষয়টা ঠিক এভাবেই শুরু হয় আসলে। অ্যাকোনাইটের সবকিছুই যেন হঠাৎ ঘটে যাওয়া এক ঝড়ের মতো। ঝড়ের মতো। হ্যাঁ, দেখুন, হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা তো শুধু শারীরিক অসুস্থতার লক্ষণ দেখি না, বরং সেই অসুস্থতার সাথে ব্যক্তির মানসিক আর আবেগিক অবস্থাটা কেমন সেটাও বোঝার চেষ্টা করি। আচ্ছা। আর অ্যাকোনাইটের ক্ষেত্রে এই মানসিক দিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মূল কথাটাই হলো আকস্মিকতা ও ভীষণতা। কোনো রোগ যদি ধীরে ধীরে আসে তাহলে অ্যাকোনাইটের কথা ভাবাই যায় না, তাই তো? একদম ভাবাই যায় না। তার মানে এটা অনেকটা সিনেমার নাটকীয় দৃশ্যের মতো, যেখানে সবকিছু হঠাৎ করে বদলে যায়। ঠিক তাই। এই যে এর নাটকীয় চরিত্র, এটাকে সহজে মনে রাখার জন্য আমাদের উৎসে একটা চমৎকার কৌশল বা নেমোনিকের কথা বলা হয়েছে, একোনিটাম। এই নামটার প্রত্যেকটা অক্ষর দিয়েই নাকি এর মানসিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। এটা তো বেশ আকর্ষণীয় একটা পদ্ধতি। হ্যাঁ, এটা শুধু আকর্ষণীয়ই নয়, খুবই কার্যকর। কারণ এটা আমাদের শুধু তথ্য দেয় না, একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করতে সাহায্য করে। চলুন অক্ষরগুলো ধরে ধরেই দেখি। হ্যাঁ, সেটাই ভালো হয়। এ দিয়ে শুরু, যার মানে অ্যাংজাইটি বা তীব্র দুশ্চিন্তা। হুম। এটা সাধারণ চিন্তা নয়, বরং এক ধরনের আতঙ্ক মেশানো উদ্বেগ। এরপর সি, যেটা বেশ মজার, ক্যামলেস কন্ট্রাইন্ডিকেটস। মানে? রোগী যদি শান্ত থাকে তাহলে অ্যাকোনাইট তার জন্য নয়, একেবারেই নয়। অ্যাকোনাইটের রোগীর মধ্যে একটা ছটপটানি, একটা অস্থিরতা থাকবেই। আচ্ছা। ও হলো ওভারওয়েলমিং ফিয়ার, অর্থাৎ এমন ভয় যা মানুষকে একেবারে কাবু করে ফেলে, বিশেষ করে মৃত্যুর ভয়। রোগী হয়তো সময় পর্যন্ত বলে দেবে যে সে কখন মারা যাবে। অবিশ্বাস্য। হ্যাঁ, এন দিয়ে বোঝানো হয়েছে ন্যাশেস ট্রিও অফ রেস্টলেস। বিখ্যাত হোমিওপ্যাথ ডক্টর ন্যাশ 3টি প্রতিকারকে তাদের প্রচণ্ড অস্থিরতার জন্য চিহ্নিত করেছিলেন: অ্যাকোনাইট, আর্সেনিক আর রাস্টক্স। অ্যাকোনাইট তাদের মধ্যে অন্যতম। ও আচ্ছা। আই হল ইগনেশিয়া লাইক হিস্ট্যারিক্যাল, মানে রোগীর মধ্যে ইগনেশিয়া প্রতিকারের রোগীর মতো আবেগপ্রবণ এবং হিস্ট্যারিক্যাল আচরণ দেখা যেতে পারে। হঠাৎ কান্না, হঠাৎ দীর্ঘশ্বাস, এই রকম। হুম। টি খুব গুরুত্বপূর্ণ। টেনশন ইজ দ্য কি নোট। মানসিক এবং শারীরিক দুই ক্ষেত্রেই একটা প্রচণ্ড চাপ বা টানটান অবস্থা কাজ করে। আর ইউ? ইউ হল আনকমন পেকিউলিয়ার সেন্সেশনস। রোগী এমন সব অদ্ভুত অনুভূতির কথা বলে যা সচরাচর শোনা যায় না। যেমন মনে হতে পারে শরীরের কোনো অংশ বড় হয়ে গেছে বা শরীরে গরম রক্ত বইছে। কি অদ্ভুত! আর শেষে এম, মিউজিক মেক্স হার স্যাড। এটা একটা অদ্ভুত লক্ষণ। যেখানে গান শুনলে মন ভালো হওয়ার কথা, সেখানে অ্যাকোনাইটের রোগীর মন আরও খারাপ হয়ে যায়, সে বিষণ্ণ হয়ে পড়ে। তাহলে এই নেমোনিক থেকে যা বুঝলাম তা হলো অ্যাকোনাইট শুধুমাত্র একটা শারীরিক প্রতিকার নয়, এটা আসলে একটা মানসিক অবস্থার প্রতিকার, যেখানে ভয় আর অস্থিরতাটাই মূল চালক। একদম ঠিক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এখানে ইগন্যাটিয়া লাইক হিস্টেরিক্যাল আর একটু পরেই আমরা জানব স্যাঙ্গুইন টেম্পারামেন্ট বা আনন্দপ্রবণ স্বভাবের কথাও আছে। এই দুটো তো বেশ বিপরীতধর্মী। হুম। একজন শান্ত হাসিখুশি স্বভাবের মানুষের মধ্যে হঠাৎ করে এমন হিস্টেরিক্যাল আচরণ আসাটা কি অদ্ভুত নয়? এই বৈপরীত্যটা কেন? এটা খুব ভালো একটা প্রশ্ন কিন্তু, আর এটাই অ্যাকোনাইটের মূল সৌন্দর্য। স্যাঙ্গুইন টেম্পারামেন্ট মানে হল ব্যক্তি স্বাভাবিক অবস্থায় বেশ প্রাণবন্ত, আশাবাদী এবং হাসি খুশি থাকেন। আচ্ছা। অ্যাকোনাইটের প্রয়োজন সাধারণত এমন মানুষেরই হয় যখন তারা কোনো আকস্মিক মানসিক বা শারীরিক আঘাতে একেবারে ভেঙে পড়েন। ও, মানে কোনো শখের কারণে। শিকার হয়ে তার হাসি খুশি স্বভাবটা মুহূর্তের মধ্যে উদাও হয়ে গেল এবং তার জায়গায় চলে এলো প্রচণ্ড ভয়, অস্থিরতা আর হিস্টেরিয়ার মতো আচরণ। আচ্ছা আচ্ছা। এই যে সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থায় এত দ্রুত এবং নাটকীয় পরিবর্তন, এটাই অ্যাকোনাইটকে নির্দেশ করে। এবার পরিষ্কার হলো। তার পরিবর্তনটা কতটা নাটকীয় সেটাই মূল বিষয়। কিন্তু এখানেই তো শেষ নয়।
উৎসটিতে ফ্রাইডে স্যাটারডে নামে আরেকটি নেমোনিকের কথাও আছে, যা দিয়ে এর শারীরিক ও মানসিক নির্দেশক লক্ষণগুলো মনে রাখা যায়। এটা কিভাবে কাজ করে? এটাও বেশ কার্যকরী। এখানে শারীরিক ও মানসিক লক্ষণগুলোকে একসাথে গাঁথা হয়েছে। যেমন ফ্রাইডে শব্দটির প্রথম 3টি অক্ষর দেখুন। FRI। হ্যাঁ, এফ দিয়ে ফিয়ার মানে ভয়, আর দিয়ে রেস্টলেসনেস মানে অস্থিরতা, আর আই দিয়ে ইন্টেন্সিটি অফ অ্যাকশন অর্থাৎ ক্রিয়ার তীব্রতা। এই 3টি হলো এর মানসিক ভিত্তি। আচ্ছা। এরপর আসে শারীরিক লক্ষণ। ডি দিয়ে ড্রাই অ্যান্ড হট স্কিন মানে শুষ্ক ও গরম ত্বক। এ দিয়ে অ্যাক্টিভ হেমারেজ মানে সক্রিয় রক্তক্ষরণ, যেখানে রক্তের রং থাকে উজ্জ্বল লাল। আর হোয়াইটে? ওয়াই এখানে একটি নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়েছে, যা পুরো চিত্রটাকে মনে রাখতে সাহায্য করে। বেশ মজার তো। আর স্যাটারডে? স্যাটারডে শব্দটিও একইভাবে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরে। এস দিয়ে স্যাঙ্গুইন টেম্পারামেন্ট, যার কথা আমরা আগেই আলোচনা করলাম। এ দিয়ে অ্যাংজাইটি, যা আমরা অ্যাকোনিটাম নেমোনিয়াকেও পেয়েছি। দুশ্চিন্তা। টি দিয়ে থার্স্ট, তবে এটা সাধারণ তৃষ্ণা নয়। আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটি অফ কোল্ড ওয়াটার। মানে প্রচুর পরিমাণে ঠান্ডা জলপানের অদম্য ইচ্ছা। একদম। ইউ দিয়ে ইউরিন ইজ ক্যান্টি, হট অ্যান্ড রেড, অর্থাৎ প্রস্রাব পরিমাণে কম, গরম এবং লালচে হয়। আর আর দিয়ে একটি অদ্ভুত কিন্তু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ বোঝানো হয়েছে। রেড ফেস বিকামস পেল অন রাইজিং। বসা অবস্থা থেকে উঠলে উত্তেজিত লাল মুখ হঠাৎ করে ফ্যাকাশে হয়ে যায়। ঠিক তাই। আর ডি এ ওয়াই এখানেও নির্দেশক। এই যে শারীরিক লক্ষণগুলো, যেমন আগুনের মতো গরম ত্বক, প্রচণ্ড তৃষ্ণা, ফ্যাকাশে মুখ, এগুলো কিন্তু রোগীর মানসিক উদ্বেগ আর অস্থিরতারই শারীরিক প্রতিফলন। এই যে এত ভয়, এত অস্থিরতা আর তীব্রতার কথা আমরা শুনলাম, এগুলো তো গেল মানসিক চিত্র। কিন্তু এই মানসিক ঝড়টা শরীরে ঠিক কী ধরনের প্রভাব ফেলে? এর পেছনের বিজ্ঞানটা কি? উৎস অনুযায়ী এটা ঠিক কিভাবে কাজ করে? উৎসের এর কার্যকারিতা বা প্যাথোজেনেসিস খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। অ্যাকোনাইটের এর প্রধান খেলার মাঠ হল মস্তিষ্ক ও স্পাইনাল নার্ভ সিস্টেম, হৃৎপিণ্ড এবং রক্ত সংবহনতন্ত্র। রক্ত সংবহনতন্ত্র। হ্যাঁ, উৎসে একটি চমৎকার শব্দ ব্যবহার করা হয়েছে, টার্ময়েল ইন সার্কুলেশন। এর মানে হল এটি শরীরে রক্ত সঞ্চালনে একটা ঝড় বা বিশৃঙ্খলা তৈরি করে। বা টার্ময়েল ইন সার্কুলেশন। ব্যাপারটা অনেকটা শহরের ট্রাফিক সিস্টেম হঠাৎ জ্যাম হয়ে যাওয়ার মতো। কিছু রাস্তায় গাড়িগুলো প্রচণ্ড গতিতে ছুটছে, আবার কিছু রাস্তা একেবারে থেমে গেছে। শরীরে রক্ত সঞ্চালনের অবস্থাও ঠিক তেমনটাই হয়। কোথাও রক্তচাপ বেড়ে যায়, আবার কোথাও রক্ত জমে যায়, একটা পুরোপুরি বিশৃঙ্খল অবস্থা। তার মানে এর প্রভাবটা খুব দ্রুত এবং ব্যাপক। কিন্তু এই বিশৃঙ্খলাটা তৈরি হয় কিভাবে? এর কারণ হল অ্যাকোনাইট সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রকে, বিশেষ করে সেরিব্রোস্পাইনাল সিস্টেমকে উত্তেজিত করে তোলে। এই উত্তেজনার ফলে হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলো অতিরিক্ত কাজ করতে শুরু করে। কিন্তু এর পরের ধাপটা আরও মারাত্মক। এই অতিরিক্ত ক্রিয়াশীলতার ফলে কৈশিক জালিকা বা ক্যাপিলারিগুলো, যেগুলো আমাদের শরীরের সূক্ষ্মতম রক্তনালী, সেগুলো একসময় ক্লান্ত হয়ে প্যারালাইজড বা অবশ হয়ে পড়ে। ও আচ্ছা। আর যখনই ক্যাপিলারিগুলো অবশ হয়ে যায়, তখনই শরীরে টেনশন এবং কনজেশন অর্থাৎ রক্ত জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আর এখান থেকেই প্রদাহ, জ্বর বা ব্যথার মতো লক্ষণগুলো ঝড়ের বেগে প্রকাশ পায়। পুরো বিষয়টাকে আরও সহজে বোঝার জন্য আমাদের উৎসে গল্পের ছলে একটি অসাধারণ বর্ণনা আছে। আমি সেটা একটু তুলে ধরতে চাই। অবশ্যই। শ্রোতারা যদি একটু কল্পনা করেন, তাহলে বিষয়টা বুঝতে খুব সুবিধা হবে। ভাবুন, পৌষ মাসের এক বিকেলে আপনি বাইরে বেরিয়েছিলেন। কনকনে শুকনো ঠান্ডা বাতাস বইছিল। বাড়ি ফেরার পর থেকেই শরীরে একটা অস্বস্তি শুরু হলো। রাতের মধ্যেই সেই অস্বস্তি ঝড়ের বেগে তীব্র জ্বরে পরিণত হল, সাথে প্রচণ্ড কাশি আর এমন স্নায়মিক অস্থিরতা যে আপনি বিছানায় এক মুহূর্ত স্থির থাকতে পারছেন না, অনবরত ছটপট করছেন। একদম ঠিক। এই চিত্রটা অ্যাকোনাইটের জন্য একেবারে নিখুঁত। হঠাৎ করে আসা অসুস্থতা আর তার সাথে প্রচণ্ড অস্থিরতা। গল্পটা এখানেই শেষ নয়। আপনার ত্বক তখন আগুনের মতো গরম আর খসখসে শুকনো, কিন্তু ভেতর থেকে ঠান্ডা জলের জন্য তীব্র তৃষ্ণা পাচ্ছে। আপনি একবারে অনেকটা ঠান্ডা জল খেয়ে নিচ্ছেন। আর আপনার মুখের দিকে তাকালে এক অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ছে। ডান দিকের গালটা টকটকে লাল
আর গরম, অথচ বাঁ দিকের গালটা একদম ফ্যাকাশে আর বরফের মতো ঠান্ডা। এই বৈপরীত্যটা খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এর সাথে হৃৎপিণ্ডের ভেতরে এক ভয়ঙ্কর আতঙ্ক কাজ করছে। মনে হচ্ছে যেন হৃৎস্পন্দন এখনই বন্ধ হয়ে যাবে। আর এই অনুভূতির সাথে আপনার বাম হাতটা হঠাৎ অবশ বা অসাড় হয়ে আসছে এবং আঙুলগুলোতে ঝিনঝিন করছে। এই গল্পের প্রত্যেকটা অংশই কিন্তু অ্যাকোনাইটের কার্যকারিতার বৈজ্ঞানিক বিলাকনের সাথে মিলে যায়। যেমন ওই যে বাম হাত অবশ হয়ে আসা বা আঙুলে ঝিনঝিন করার অনুভূতি, এটা সরাসরি স্নায়ুতন্ত্রের উপরের প্রভাবের ফল। আচ্ছা। আর হৃৎপিণ্ডের ভেতরে আতঙ্ক, উৎসে এর কি অ্যাকশন বা প্রধান কার্যের বিবরণে বলা হয়েছে, এটি হৃৎপিণ্ড এবং আর্টেরিয়াল সিস্টেমকে সরাসরি প্রভাবিত করে। এটি প্রথমে হৃৎস্পন্দন কমিয়ে দেয়, রক্তচাপ হ্রাস করে এবং পরিস্থিতি আরও জটিল হলে তা ডায়াস্টলিক প্যারালাইসিসে শেষ হতে পারে। এই ডায়াস্টলিক প্যারালাইসিস শব্দটা একটু কঠিন শোনালো। এটাকে সহজ করে কিভাবে বোঝা যায়? খুব সহজ করে বললে, হার্টের কাজ হল পাম্প করা, যা হয় সংকুচিত ও প্রসারিত হওয়ার মাধ্যমে। ডায়াস্টলিক প্যারালাইসিস মানে হল হার্টের মাংসপেশিগুলো প্রসারিত হওয়ার বা রিল্যাক্স করার ক্ষমতা হারিয়ে ফেলে, শক্ত হয়ে যায়। ফলে হার্ট আর পর্যাপ্ত রক্ত দিয়ে নিজেকে ভরতে পারে না, আর তাই পাম্পও করতে পারে না। ও, তার মানে হার্টের স্বাভাবিক ছন্দটাই নষ্ট হয়ে যায়। একদম, যা অত্যন্ত বিপজ্জনক। অ্যাকোনাইটের রোগের মৃত্যুর ভয়টা কিন্তু শুধু মানসিক নয়, এর পেছনে এমন শারীরিক কারণও থাকে। তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো শক্তিশালী রাসায়নিক উপাদান আছে? এই প্রতিকারটি ঠিক কি দিয়ে তৈরি? হ্যাঁ, এর উৎস হল মাংশুড বা উলফস বেইন নামের একটি উদ্ভিদ, যা দেখতে খুব সুন্দর কিন্তু অত্যন্ত বিষাক্ত। বিষাক্ত? হ্যাঁ, খুবই। এর মূল সক্রিয় উপাদান হল অ্যাকোনাইটিন নামের একটি অ্যালকালয়েড, যা পৃথিবীর অন্যতম বিষাক্ত পদার্থগুলোর একটি। এর পাশাপাশি মেসাকোনাইটিন, হাইপোকোনাইটিনের মতো আরও কিছু অ্যালকালয়েডও থাকে। এর স্বাদ তিক্ত ও ঝাঁঝালো। আচ্ছা। এটা ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয় হওয়ার কারণে খুব দ্রুত আমাদের শরীরের স্নায়ুতন্ত্রের কোষে প্রবেশ করতে পারে এবং প্রায় সঙ্গে সঙ্গে তার প্রভাব দেখাতে শুরু করে। হোমিওপ্যাথিক প্রক্রিয়ায় অবশ্য এর বিষাক্ত প্রভাব দূর করে শুধুমাত্র আরোগ্যকারী শক্তিকেই ব্যবহার করা হয়। এবার একটু এর প্রায়োগিক দিকগুলো নিয়ে কথা বলা যাক। এটার প্রভাব শরীরে কতক্ষণ থাকে, আর অন্যান্য প্রতিকারের সাথে এর সম্পর্কই বা কেমন? উৎসের তথ্য অনুযায়ী এর ক্রিয়ার সময়কাল বেশ দ্রুত, ৮ ঘণ্টা থেকে শুরু করে ৪৮ ঘণ্টা পর্যন্ত হতে পারে। রোগের তীব্রতার উপর এটা নির্ভর করে। সম্পর্কের ক্ষেত্রে এটি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিকারের পরিপূরক। যেমন কোনো আঘাত বা মানসিক শকের পর যদি অ্যাকোনাইটের প্রয়োজন হয়, তাহলে তারপরে আর্নিকা ভালো কাজ করে। আচ্ছা। আবার জ্বর ও অস্থিরতার সাথে যদি অনিদ্রা থাকে, তাহলে কফিয়ার সাথে এর ভালো সম্পর্ক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হল সালফারের সাথে। সালফারকে অ্যাকোনাইটের ক্রনিক বা পুরনো রোগের প্রতিচ্ছবি বলা হয়, আর অ্যাকোনাইট হল সালফারের অ্যাকিউট বা তীব্র অবস্থার প্রতিকার। এই অ্যাকিউট আর ক্রনিক সম্পর্কটা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। ধরুন, একজন ব্যক্তির মধ্যে সালফারের ধাত বা প্রবণতা আছে, কিন্তু তিনি হঠাৎ ঠান্ডা লেগে তীব্র জ্বরে আক্রান্ত হলেন, যেখানে অ্যাকোনাইটের সমস্ত লক্ষণ ভয়, অস্থিরতা, তৃষ্ণা সবই উপস্থিত। মানে ক্লাসিক অ্যাকোনাইটের কেস। হ্যাঁ, এক্ষেত্রে প্রথমে অ্যাকোনাইট দিয়ে তার তীব্র অবস্থাটা সামাল দেওয়া হবে। জ্বর কমে যাওয়ার পর রোগের মূল প্রবণতা দূর করার জন্য বা পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সালফারের প্রয়োজন হতে পারে। এরা একে অপরের কাজকে সম্পূর্ণ করে। আচ্ছা, তার মানে অ্যাকোনাইট হলো ফার্স্ট এইড আর সালফার হলো ফলো আপ ট্রিটমেন্ট, এরকম কিছু? অনেকটা সেরকমই বলা যায়। আচ্ছা, আর অ্যান্টিডোট বা ক্রিয়া নষ্টকারী হিসেবে কি বলা হয়েছে? অনেক সময় তো ভুল ঔষধ প্রয়োগ হলে বা অন্য কোনো কারণে ঔষধের ক্রিয়া নষ্ট করার প্রয়োজন হয়। এখানে উৎসে একটি খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরা হয়েছে। 2 ধরনের অ্যান্টিডোটের কথা বলা হয়েছে। 2 ধরনের? হ্যাঁ, একটি হলো যা অন্য ঔষধ দিয়ে এর ক্রিয়া নষ্ট করে, যেমন বেলেডোনা, নাক্স ভমিকা, এগুলোকে বলা হয় অ্যান্টিডোট। আর অন্যটি হলো সেসব পদার্থ যা ঔষধের শক্তিকেই নষ্ট করে দেয়, যেমন ভিনেগার, অ্যাসিড, অ্যালকোহল বা কড়া গন্ধযুক্ত কোনো কিছু। ও, এগুলোকে বলা হয় অ্যান্টিডোট বাই। অর্থাৎ একটি হলো ঔষধের ক্রিয়ার বিপরীত ঔষধ, আর অন্যটি হলো যা ঔষধের ভৌত শক্তিকেই নষ্ট করে দেয়। এই পার্থক্যটা তো জানতাম না। এটা খুবই সূক্ষ্ম একটা ব্যাপার।
তার মানে প্রতিকারটি যেমন শক্তিশালী তেমনই এর কার্যকারিতা নিয়ে সতর্কও থাকতে হয়। অবশ্যই। আচ্ছা, কোন পরিস্থিতিতে এর লক্ষণগুলো বাড়ে বা কমে? এটা তো ওষুধ নির্বাচনের জন্য খুব জরুরি। হ্যাঁ, এটা অত্যন্ত জরুরি। অ্যাকোনাইটের প্রায় সব লক্ষণ সন্ধ্যা ও রাতে, বিশেষ করে মধ্যরাতের দিকে বৃদ্ধি পায়। মধ্যরাতে। হ্যাঁ, গরম ঘরে বা শোয়া অবস্থা থেকে উঠে বসলে অস্বস্তি বাড়ে। আর সবচেয়ে মজার বিষয় হলো যে ঠান্ডা শুকনো বাতাস এ রোগের কারণ, সেই খোলা বাতাসেই রোগী বেশ আরাম বোধ করে। বাহ, এই বৃদ্ধি ও উপশমের বৈপরীত্যগুলোই তো হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনকে এতটা নিখুঁত করে তোলে, তাই না? একদম। উৎসে একটি ক্লিনিক্যাল টিপসের কথাও উল্লেখ করা হয়েছে। টিকাদানের পর অনেক সময় জ্বর বা অন্যান্য প্রতিক্রিয়া দেখা দেয়। সেখানে নাকি অ্যাকোনাইট 200 ব্যবহার করা যায়। হ্যাঁ, এটি একটি প্রায়োগিক পরামর্শ হিসেবে দেওয়া হয়েছে, কারণ টিকাদানের পরের প্রতিক্রিয়াও অনেক সময় হঠাৎ করে আসে এবং এর সাথে ভয় বা অস্থিরতা থাকতে পারে। তবে অবশ্যই যে কোনো পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ ব্যবহার করা উচিত নয়। ঠিক, তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, বিষয়টা এমন দাঁড়ায় যে অ্যাকোনাইট হল আকস্মিকতা, তীব্রতা, ভয় এবং অস্থিরতার প্রতিকার। হুম। এটি মূলত সেই সব রোগের জন্য প্রযোজ্য যেখানে আক্রমণটা হয় ঝড়ের মতো। এর প্রধান কাজ মূলত স্নায়ুতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্রের উপর, যা শরীরে এক ধরনের উত্তাল পরিস্থিতি তৈরি করে। আর এর রোগীর মন সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। একদম ঠিক। আপনি বিষয়টির সারমর্ম খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমাদের আজকের আলোচনা থেকে একটা বিষয় বারবার সামনে এসেছে। কি সেটা? এই প্রতিকারের কার্যকারিতার জন্য রোগীর শারীরিক লক্ষণের চেয়েও তার মানসিক অবস্থা, বিশেষ করে ওই আকস্মিক ভয়, অস্থিরতা এবং মৃত্যুর আতঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানসিক চিত্র না মিললে শুধু জ্বরের জন্য অ্যাকোনাইট দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। এখানেই তাহলে আমাদের আজকের আলোচনা শেষ করা যায়। অ্যাকোনাইটের চরিত্রটা সত্যি একটা স্মরণীয় গল্পের মতো। শেষ করার আগে আমি শুধু একটা ভাবনা যোগ করতে চাই। হ্যাঁ, বলুন। এই যে একটি চিকিৎসা পদ্ধতি যা শুধুমাত্র শারীরিক লক্ষণের তালিকা না দেখে ব্যক্তির মানসিক ও আবেগিক অবস্থাকে, তার ভয়কে, তার ভ্রাণকে এতটা অগ্রাধিকার দেয়, তা কি আমাদের অসুস্থতা এবং আরোগ্য সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় না? অবশ্যই শেখায়। এটা একটা প্রশ্ন তৈরি করে, চিকিৎসার মূল লক্ষ্য কি? শুধু রোগকে দমন করা, নাকি অসুস্থ মানুষটিকে তার সামগ্রিক সত্তায় বোঝা? এই প্রশ্নটি হয়তো আমাদের আরও গভীরে ভাবতে উৎসাহিত করবে।